রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের ৪৮ পর্ব। শিবহে সকল বুড়োর আদি বুড়ো, সকল দেবতার বড় দেবতা, বাবা বুড়ো শিব, বাবা কালা রুদ্র, বেলতলার বাবা ঠাকুর কাহারদের দেবতা, বাবা তারও দেবতা, বাবা কালা রুদ্র, কম্মরাজ তারও বড় সেবা কালা রুদ্র। এবার বাবা কালা রুদ্রের গাজনে চড়কের গজাল পেটা ঘুরন চাকির গজালের মাথায় শোবার পুণ্য যে অর্জন করবে, করতেই হবে তাকে। বাবা কালা রুদ্র কর্তা ঠাকুরের উপরওয়ালা, বাবা ঠাকুরের বাবা। নারায়ণের যেমন লাড়ত, বাবা কালা রুদ্রের তেমনি ন্যাড়া মাথা, গেরুয়া পরা, খড়ম পায়, দণ্ড হাতে কর্তা ঠাকুর। কর্তার ইচ্ছেতে কর্ম, কালা রুদ্রের হুকুমের মরণ বাচন। গতবারই গাজনের ঠিক 15 দিন পরেই বাবা কালা রুদ্রের প্রধান ভক্ত মারা গিয়েছে। প্রধান ভক্তই চড়কের পাটার গজালের ডগায় শোয়। সেই দুহাতে আগুন ফুলের আজলা অর্থাৎ অঞ্জলি নিয়ে চাপিয়ে আসে বাবার মাথায়। সেই নাচে আগুনের ফুলের উপর। মরার মাথা নিয়ে তাকেই খেলতে হয়। নিজের অনেক পুণ্য, তার অনেক বেশি দেবতার দয়া না থাকলে কালা রুদ্রের প্রধান ভক্ত কেউ হতে পারে না। এবার সেই প্রধান ভক্তের খালি ঠাঁইয়ে বনোয়ারি গিয়ে শোবে। সংকল্প দৃঢ় করে ফেললে সে। বাবা কালা রুদ্রের প্রধান ভক্ত চিরকাল হয় নিজ জাতের লোক। সে আদ্যিকালের বানগোসাইয়ের কাল থেকে। সুজাত পিসি বানগোসাইয়ের কাহিনী বলে। বানগোসাই ছিল ছোট জাতের রাজা, কিন্তু ভোলা মহেশ্বর কালা রুদ্রের ভক্ত। মদ খেত, মাস খেত, কিন্তু বাবার চরণে ফুল দিত। গাজনে সন্ন্যাস করতে কখনো ভুলত না। সন্ন্যাস করে আগুনের অঙ্গারের ওপর বসে বাবাকে ডাকত। লোহার কাঁটার সজ্জেতে শয়ন করত। সোনা, রূপো, হিরে, মানিকের গয়না ছেড়ে মরার হাড়ের মালা গলায় পরত। কিবা দিন গলা বাজিয়ে বাম বাম করত। বাবার নাম গান করত। শিব হে শিব হে শিব হে। বাবার দয়াও তার ওপর খুব। পৃথিবীর আজাজটা থেকে দেবতারা পর্যন্ত বান গোসাইয়ের সঙ্গে এঁটে উঠত না। গোসাইয়ের 100 পরিবার, একটি মাত্র সন্তান, তাও কন্যে। কন্যের নাম রুষা অর্থাৎ উষা। সেই রুষাকে দেখে নারায়ণের লাতির মন টলল। নারায়ণের লাতি একদিন লুকিয়ে ঢুকলো বানগোসাইয়ের বাড়িতে রুষাবতীর ঘরে। বানগোসাই জানতে পেরে বলে, কাটবো নারায়ণের লাতিকে। নারায়ণের আসন টলল, মুকুট লড়ল। নারায়ণ বললেন, লাড়ত, আসন কেনে টলে, মুকুট কেন লড়ে, গুনে দেখ তো। লাড়ত খড়ি পেতে গুনে বললেন বিবরণ। নারায়ণ ছুটে এলেন, গোসাইয়ের বাড়িতে হানা দিলেন। আই গেল লড়াই। পৃথিবী টলমল করতে লাগলো, জলে আগুন লাগলো, মাটির বুক ফেটে জল উঠতে লাগলো, আকাশের তারা খসে পড়ল, ছিষ্টি গেল গেল রব উঠল। নারায়ণ চক্র নিয়ে কেটে ফেললেন বান গোসাইয়ের হাত পা। তবু গোসাই হারে না, মরে না, মরে আবার বাঁচে। তখন এলেন বাবা কালা রুদ্র আর নারায়ণ। হরি আর হর, হরিহরের মিলন হলো। বাবা কালা রুদ্র মাঝে পড়ে রুষাবতীর সঙ্গে নারায়ণের লাতির বিয়ে দিলেন।
হরি বললেন, বানগোসাকে, তোমাকে আমি বর দেবো, বর লাও। তোমার কাটা হাত পা জোড়া লাগবে, তোমাকে পৃথিবীর আজা করে দেব। বানগোসাই বললে, না, কাটা হাত পা আমি চাই না, আজাও আমি হব না। বর যদি দেবে তো বর দাও, বাবা কালারুদ্রের সাথে আমারও যেন পুজো হয়। হরিহর দুজনেই বললেন তথাস্তু। সেই জন্যেই তো গোসাইয়ের হাত পা নাই, কেবল আছে ধর, অর্থাৎ শরীরটা আর মুন্ডু। আর সেই কারণে বানগোসাই আজ কালারুদ্রের ভক্ত দেবতা। আগে বানগোসাইয়ের পুজো হবে, তবে বাবা পুজো নেবেন। এই কালারুদ্রের বাবার দয়াই তাদের সম্বল। সেই ভরসাতেই কালারুদ্রের পুজোয় তারা নির্ভয় দেব কাজে এগোতে পারে, নইলে তাদের পুণ্য কতটুকু। সেই বাবা কালারুদ্রের নারায়ণের আশীর্বাদ আর কাহারদের জীবন মরণের মালিক বাবা কর্তা ঠাকুরের স্নেহতাকে পেতেই হবে। এইবার বনোয়ারি বাবার প্রধান ভক্ত হয়ে চড়কের পাটায় চাপবেই। বনোয়ারি ঠিক করলে যা হয় হবে, সে চাপবেই চড়কের পাটায়। পাপ যা আছে সে খণ্ডিয়ে যাবে এই বেতর, অর্থাৎ ব্রতের পুণ্যে। কর্তা ঠাকুরের দয়ায় বাবা কালারুদ্রের পেশাদে গাজনে পাটার শোয়া সহ্য হলে নিন্দুকের মুখ বন্ধ হবে। যদি সহ্য না হয়, সে যদি পাপের তাপে ওই চড়কের পাটার উপরেই ফেটে মরে যায়, তাতেও তার দুষ্কু কি? যাকে দশে করেছি তার জীবনে কাজ কি? সে আবার দশের মধ্যে গণ্য হয়, সে পাড়ার প্রথম এবং প্রধান, সে মাতব্বর। কিন্তু পানার শাস্তির প্রয়োজন, শাস্তি অবশ্য দিলেই হলো। যে কোনো ছুতোয় একদিন ঘাড় ধরে অঙ্গখানি ছেঁচে দিতে বনোয়ারি এখনই পারে। ঘাড়ে ধরলেই টিকটিকির মতো পরাণ পৃষ্ঠের পরাণ খাঁচা ছাড়া হয়ে যাবেন, তবে তা সে করবে না। সত্যিকার অন্যায় খুঁজে বার করতে হবে। সত্যি চলল সে পাকুমণ্ডলের কাছে। কীর্তিটি জটিল, শ্রীমান প্রাণকৃষ্টের একটা জট পাখানো কীর্তি। পানুর মণি পাকুমণ্ডল অতি বিচক্ষণ হিসাবী লোক, তার হিসাবের পাক অত্যন্ত জটিল, খুলতে গেলেও জট পাকায়। সেই জন্যেই তার আসল নামের পরিবর্তে পাকু নাম দিয়েছে লোকে। রতনের মণিবেশ স্থূল চেহারার জন্য নাম হয়েছে হেদো মণ্ডল। এ নামগুলি দেয় কিন্তু কাহারেরাই। এ বিষয়ে তাদের একটা পাক পৌরাণিক মৌলিকত্ব আছে। বস্তু বা মানুষের আকৃতি বা প্রকৃতি লক্ষ্য করে নিজেদের ভাষা জ্ঞান অনুযায়ী বেশ সুসামঞ্জস্য নামকরণ করে। যাক সে কথা। পাকুমণ্ডলের কৃষাণ পান কৃষ্ণ 7 বছর ধরে কৃষাণই করছে। প্রতি বৎসরই কৃষাণেরা বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত মনিবের কাছে খোরাকির ধান ঋণ নিয়ে থাকে। বৎসরান্তে পৌষ মাসে ধান তুলে মড়াই করে হিসেব নিকেশ হয়। শতকরা 50 হারে সুদ, অর্থাৎ 1 মণ ধান ঋণ নিলে 1.5 মণ দিতে হয়। বৎসরের মধ্যে শোধ না হলে সুদ ও আসল 1.5 মণই পর বৎসর আসলে দাঁড়ায় এবং তার সুদ আসে 30 সের। এই চিরকালের নিয়ম। এছাড়াও অবশ্য আপদে বিপদে মনিবের কাছে সারের দাদন নিয়ে থাকে। কেউ কেউ বেচে দেয় সে সার। মনিবকে বলে চন্দনপুরের বাবুরা জোর করে নিয়েছে, সেটা ধার দাঁড়ায়। তার সুদ চলে টাকায় 2 পয়সা। যাই হোক, এবার পাকুমণ্ডল 3 বৎসর পর হিসেব নিকেশ করে পানুর কাছে নিজের পাওনা ধার্য করে শোধের জন্য চেপে ধরেছিল। পানু তাই এই কীর্তি করেছে। নয়ন কাশীর রুগী, হয়তো কিছুদিনের মধ্যেই মারা পড়বে। বউ পাখি পালিয়েছে। নয়ন নয়ন মুদলে কে তার হয়ে দাবি দাওয়া করবে? ওই বাঁশঝাড়টা তাই চক্ষু বুজে বেঁচে দিয়েছে। নয়নের আবার বিয়ে সাঙার চেষ্টা করছে বটে বনোয়ারি, কিন্তু হবে বলে মনে হয় না।
ওদের বেচা কেনার দলিল দস্তাবেজ নাই। পাড়ার 2-10জনকে ডেকে মুখে কথা কওয়া হয়, আমি বেচলাম, এই 5 জন সাক্ষী রইল। পাকু মণ্ডল কিন্তু হুঁশিয়ার লোক। তিনি ডেমিতে লিখিয়ে পানুর আঙুলের টিপছাপ নিয়েছেন, চৌহদ্দি করে নিয়েছেন, নিজের পাড়ার 5জন সাক্ষীরও সই নিয়েছেন। তিনি পানাকে মুখে মুখে বলেছেন, তুমি বেটা সহজ পাত্তর নও হে। বেটার চেহারা যেমন লিকলিকে, চরিত্রটিও তেমনি একা বেকা। পাকু মণ্ডলের কাছে বনোয়ারি ব্যাপারটা ফাঁস করে দিলে না, তার মতো মাতব্বরের সে কাজ নয়। পাড়ার লোককে বাঁচাতে হবে আগে। পানুকে জব্দ করবার অস্ত্রটি সে নিজের হাতে রাখবে শুধু, পানাকে বধ করবার অস্ত্র তার চাই। এই সব কারণেই পাকু মণ্ডলের কাছে সত্য কথা না বললে, হ্যাঁ, একটা বাঁশঝাড় আছে ওখানে পানার, তা আপনাকে দেখে বলবো পরে, একটু গোলমাল যেন ওইচে আঁকছেন। পাকু মণ্ডল শুনে হাসলে গোপের ফাঁকে ফাঁকে। চতুর লোক। বনোয়ারির মনে হলো পানার দোষ তো বটেই, কিন্তু মণ্ডল মশাইও জেনেই করেছেন ব্যাপারটা। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে সে। মণ্ডল মশাইরা এমন অনেক কাজই তাদের দিয়ে করান, তাদের বলেন না। পাকু মণ্ডল কথাটা বলে নাই বনোয়ারিকে। দলিলে টিপছাপ দেবার সময় পানুর গলা শুকিয়ে গিয়েছিল, সে তখন সত্য কথা স্বীকার করেছিল, বলেওছিল, না, ওটা থাকুক মনিব মশাই। পাকু মণ্ডল শোনে নাই, শুধু 10 টাকা দামের 5 টাকা কমিয়ে ওই দলিলেই পানু টিপছাপ নিয়ে বলেছেন, দখলের ভার আমার, তোকে ভাবতে হবে না, আমি প্রকাশও করব না, তুই নিশ্চিন্ত থাক। কিন্তু পানাকে আবার তার জব্দ করবার প্রয়োজন হয়েছে, তাই বনোয়ারির কাছে প্রকাশ করে দিলেন। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 49 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।